আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। প্রতীক বরাদ্দ পেলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। কাল থেকেই প্রচারে নামছেন তারা। ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন তারা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। প্রতীক বরাদ্দের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ঢামাডোল বাজল। বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। প্রতীক বরাদ্দ নিতে এসে প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও কমিশনের ব্যবস্থা নিয়েছিল পাল্টাপাল্টি অভিযোগ। সকলকে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নির্বাচনী আচরণবিধি মেনে সকলের জন্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এই বিষয়টি উনি বলেছেন। নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ডটা বাংলাদেশে নাই, আমরা এই জন্য খুবই শঙ্কিত। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার, মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। নির্বাচনের প্রতীক বরাদ্দ নিতে আসা মহিলা প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। প্রার্থীদের তোলা বিভিন্ন অভিযোগে রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ জানান, বেশিরভাগ অভিযোগই রাজনৈতিক, যা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলেও নিশ্চিত করেছেন তিনি। নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান এই রিটার্নিং কর্মকর্তা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঢাকার বাইরে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ নিয়েছেন প্রার্থীরা। বগুড়া ৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ প্রতীক নেন। ৭টি সংসদীয় আসনে ৩৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক পেয়েছেন। কুমিল্লা ১ আসনে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেনের কায়কোবাদ, ৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাঁস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। জেলার ৬টি আসনে ৩৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্বাচনটা যাতে কেউ কোনোভাবে কালিমালিপ্ত করতে না পারে, প্রশাসনকেও সজাগ থাকতে হবে। রাজশাহীর ৬টি আসনে ২৯ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী ২ আসন থেকে মিজানুর রহমান মিনু, ১ আসনে জামায়াতের প্রার্থী মুজিবুর রহমানকে প্রতীক দেওয়া হয়েছে। রাজশাহী নির্বাচন পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। লেভেল প্লেইং ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি না, ক্রমশ এটা ক্ষতিকর হয়েছে। রংপুর ৪ আসনে এনসিপির আক্তার হোসেন সহ ৬টি আসনে ৪৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়েছে। চাঁদপুরের ৫টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামের ২ আসনে বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সহ বিএনপি, জামায়াত সহ অন্যান্য প্রার্থীর মাঝে প্রতীক দেওয়া হয়েছে। ফেনীর ৩টি আসনে ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুষ্টিয়ার 4টি আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট ২৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নাটোরের 4টি আসনের ২৫ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। প্রতীক দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের ৫টি আসনের ৪৭ জন প্রার্থীকে। এছাড়া কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, নরসিংদী, ঝিনাইদহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, মেহেরপুর সহ সারা দেশের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
ঢাকা ১৫ আসনে জামায়াতের কর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ব্যক্তিবিশেষের নয়, কর্তৃপক্ষের। দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আহত কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেছেন, নির্বাচনের আগে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি আরও বলেন, যারা মাথা গরম করে এমন ঘটনা ঘটিয়েছে তারা মূলত সামনে অন্ধকার দেখে এমনটি করেছেন। বলেন, পুরনো ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। জনগণ অতীত বর্তমান দেখে সামনে নেতা নির্বাচন করবে। একটি সুষ্ঠু এবং ভয় ভীতিহীন নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াতের আমির। যারা কালকে আমাদের ভাই বোনদেরকে, শুধু ভাইদের গায়ে না, আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো, নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে। যদি না পেয়ে থাকে, এটা দুর্ভাগ্য। নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, কোথাও যেন কোনো গলদ না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় তিনি এই নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ। ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে। নানা চ্যালেঞ্জ থাকবে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে জনগণ 2026 সালের নির্বাচনকে আদর্শ নির্বাচন হিসেবে যাতে বলতে পারে সেই দৃষ্টান্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একই দিনে 2 ভোট এবং পোস্টাল ব্যালট থাকায় জাতীয় নির্বাচনের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, আজ মধ্যরাত থেকে পোস্টাল ব্যালট ছাপা শুরু হবে। বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। সরকার বিশেষ ব্যবস্থা নেয় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ক্রমেই কমে আসবে বলেও জানান তিনি। আরও জানান, 51টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগ তৎপর রয়েছে। এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা 2টা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন। বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্য বিশিষ্ট কমিশন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই প্রতিবেদন তৈরি করা একটি ভালো কাজ হয়েছে এবং মানুষ বহুদিন ধরেই এর জন্য অপেক্ষা করছে। কমিশন সরকারি কর্মচারীদের জন্য 20টি স্কেলে বেতন সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। গণভোট নারীর নিরাপত্তা এবং শিশুদের বেড়ে ওঠার নিশ্চয়তা উল্লেখ করে নারী এবং শিশু উপদেষ্টা শামীম এস মুস্তারি বলেছেন, দেশকে পুনর্গঠন করতে গণভোট নৈতিক ভিত্তি। রাজধানী সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নির্বাচনের সহিংসতা কম হবে। রাজনীতিতে দলগুলো নারীদের প্রাধান্য দেয়নি অভিযোগ করে উপদেষ্টা বলেছেন, যোগ্যতা অনুযায়ী নারীদের অধিকার দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয় জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে বিচারের মাধ্যমে শুদ্ধ হয়ে আসতে হবে।
আচ্ছা শোনো, আমি তোমার ভালো করেছে প্রশ্নটা করেছো। পরবর্তী সরকার চাইলে কিন্তু গণভোটকেও হয়তো উল্টে দিতে পারে না, তারা যদি এটা পিছনে লাগে। কিন্তু এটা এত শক্ত একটি নৈতিক জায়গা, আমি মনে করি যে কেউ যদি সেই সাহসটি করে, আমার মনে হয় জনগণের মোকাবেলা তাদেরকে করতে হবে। আমরা আগের পর্যায়ে তার ফিরে যাব। শহীদ ওসমান শরীফ হাদির পরিবারের বাসস্থানের জন্য 1 কোটি টাকা বিশেষ প্রণোদনার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দফতর থেকে আরও 1 কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। না, হাদির পরিবারের দুইটা ব্যাপার হয়েছে। একটা, হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি, তো পুরোটা লাগবে না, যা এটা রিম্বার্স আমরা। আর 1 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ফান্ড থেকে, সেটা তার জীবিকা নির্বাহের জন্য। জামিনের কয়েক ঘন্টার মধ্যেই আটকে থাকা ব্যক্তি ই-বেইল বন্ডের মাধ্যমে কারামুক্তি পাবেন জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জামিন পাওয়ার পরও মুক্তির জন্য কাউকে আর অনর্থক কারাগারে থাকতে হবে না। সচিবালয়ে আইন মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের 8 জেলায় একযোগে ই-বেইল অ্যান্ড বন্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনের সময় আসিফ নজরুল একথা বলেন। আইন উপদেষ্টা বলেছেন, আগে জামিন মঞ্জুরের পর মুক্তি পেতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হতো। এতে বিচার প্রার্থীদের অপ্রয়োজনীয় সময় এবং অর্থ ব্যয়ের পাশাপাশি চরম মানসিক যন্ত্রণা পোহাতে হতো। এখন থেকে ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে জানান তিনি। আসিফ নজরুল বলেছেন, নতুন এই ডিজিটাল পদ্ধতিতে বিচারকের স্বাক্ষরের পর বেল বন্ড সরাসরি এবং স্বয়ংক্রিয়ভাবে কারাগারে পৌঁছে যাবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।